মহাকারণিক তথাগত বুদ্ধের এই স্বধর্ম যে ভারতবর্ষে সৃষ্টি হয়েছিল, কালক্রমে সে ভারতবর্ষ থেকে এই ধর্ম অনেকটা ম্রিয়মাণ হয়ে পড়ে। আপনারা অনেকে জানেন যে মহাকারণিক তথাগত বুদ্ধের পরিনির্বাণের পর 7ম শতাব্দীর দিকে সম্রাট কনিষ্ক পর্যন্ত সময় সমগ্র ভারতবর্ষে স্বধর্মের জয় জয়গান ছিল। কালক্রমে 11শ শতাব্দীতে এসে বলা যায় সেটা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। নিজেদেরকে বৌদ্ধ হিসেবে পরিচয় প্রদান করার মতন সেরকম শক্তি সামর্থ্য কোনো কিছু ছিল না বললেই চলে। সৌভাগ্যক্রমে আরাকান শাসক গোষ্ঠী কর্তৃক এই চট্টগ্রাম অঞ্চলে তারা ক্ষেত্র বিশেষে কিছু কিছু সময়কাল শাসন করার কারণে এখানে বৌদ্ধদের কিছু অস্তিত্ব পাওয়া যায়, যার কারণে চট্টগ্রাম অঞ্চলে এখনো সেই ম্রিয়মাণ অবস্থা থেকে উত্তরণের প্রচেষ্টার মাধ্যমে কিছুটা বৌদ্ধদের অবস্থান আমরা দেখতে পাই। বিস্তারিত বিহিসার ইতিহাস আমি বলতে চাই না, তবে এই কথাটি বলতে চাই যে 18শ শতাব্দীর দিকে এদেশে বৌদ্ধদের যে অবস্থানটা ছিল এটা ছিল অনেকটা বর্তমান উত্তরবঙ্গের অবস্থার মতো। আপনারা অনেকেই উত্তরবঙ্গের বৌদ্ধদের কথা এখন শুনছেন। আজকে সকালবেলাও সংবাদান শেষ করার পরে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক জ্ঞানরত্ন মস্তবী মহোদয়ের সাথে যখন পাশে বসে একসাথে সোয়েং খাওয়া শেষ হলো, বান্তের সাথে কথোপকথনেই বলছিলাম যে উত্তরবঙ্গের অবস্থা। তো বান্তে বলছেন যে উত্তরবঙ্গে উনি যে বিহারটা প্রতিষ্ঠা করেছেন 300-এর মতন পরিবার আছে, কিন্তু তারা যে আহারাদি প্রদান করে সেগুলো খেয়ে চলাটা কোনো ভিক্ষুর পক্ষে সেখানে সম্ভবপর নয়। এবং যতক্ষণ আপনি আয়োজন করবেন ওখানে দিতে পারবেন ততক্ষণ তারা আসে, যতক্ষণ আপনি দিতে পারবেন না আয়োজন হবে না ততক্ষণ তারা আসে না। নিজেদেরকে বুদ্ধ বলে বললেও কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধের আচরণ, বুদ্ধির একজন বুদ্ধির সাধনে নিহত ব্যক্তির যে আচরণ সেটা কিন্তু সহজে দৃষ্ট হয় না। 1864 সালে সংগ্রাস সারবেদ মস্তবীর এদেশে যখন তিনি রাধাচরণ মস্তবীর আহ্বানে তিনি বৌদ্ধদের দেখতে এসেছিলেন তীর্থ পরিক্রমায়, তিনি দেখতে পেলেন এদেশের বৌদ্ধদের ধর্মচর্চার অবস্থা অত্যন্ত নাজুক অবস্থা ছিল। ভিক্ষুদের ধর্ম বিনয়, গৃহীদের জীবনাচরণ এটি আসলে চিন্তা করা যাবে না যদি বর্ণনা করা হয়। শ্রদ্ধেয় সেই প্রথম সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয় তিনি এদেশে নবভাবে সেই ঐতিহাসিক মহামণি পাহাড়তলী গ্রামের হানসার গোনায় 7 জন তান্ত্রিক লৌলি পুরোহিতকে নবভাবে ভিক্ষু ধর্মে দীক্ষা প্রদানের মাধ্যমে এদেশে থেরবাদের পুনঃজাগরণ সূচিত হয়। আচার্য পূর্ণচার ধর্মদ্বারে চন্দ্রমোহন মস্তবী যিনি দ্বিতীয় সংগ্রাস, যার জন্মতীর্থ উনয়নপুরা গ্রামে, তিনি জন পলের কাছে যখন ত্রিপিটক শাস্ত্র বিষয়ে ভিক্ষু পাতিমুখ্য পড়তে গিয়ে তিনি দেখলেন তার ভিক্ষু জীবনের সাথে বিনয়ের সাথে সুসম্পর্ক, বিনয়ের সাথে যথাযথভাবে পরিপূর্ণতা নেই। তিনি 16 বছর ভিক্ষু হয়েছেন, কিন্তু বিনয় লেখা আছে একজন কুলপুত্রকে, শ্রমণকে তিনি যদি উপসম্পদা নিতে চায় তাকে 20 বছর পরিপূর্ণ হতে হবে। কিন্তু তিনি বললেন আমি তো 16 বছর ভিক্ষু হয়েছি। তখন তিনি শ্রীলঙ্কায় গিয়ে পুনঃভাবে আবার তিনি উপসম্পদা গ্রহণ করেন এবং স্বদেশে ফিরে এসে স্বধর্মের একটি বিশাল জাগরণ সৃষ্টি করে। সেই জাগরণেই এদেশে বহু পুণ্যপুরুষ তারা স্বধর্মে থেরবাদ পুনঃজাগরণে তারা ভিক্ষু ধর্ম গ্রহণ করেন এবং সেই ধারাবাহিকতায় তৎকালীন এই সাতকানিয়া, আজকে যেটা সাতকানিয়া লোহাগাড়া বিভক্ত হয়েছে,
তখন একইভাবে এটা সংযুক্ত ছিল। সাতকানের লোহাগাড়ার মধ্যে বহু পুণ্যপুরুষ তাদের সে আদর্শের অনুসারী হয়ে এই দেশের স্বধর্ম প্রচারে ব্যক্ত হয়ে পড়েন। তার মধ্যে এই পুটিবিলা নারীচ্ছা এই গ্রামের তিনজন যে পুণ্যপুরুষ, সে পরম শ্রদ্ধেয় শিলাসার শাস্ত্রী, পরম শ্রদ্ধেয় যোগানন্দ মস্তবীর, পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ মস্তবীর মহোদয়। এখানে পুটিবিলাতে জন্মগ্রহণ করেন পরম শ্রদ্ধেয় শিলাসার শাস্ত্রী মহাতের মহোদয়, যিনি আমৃত্যুকাল ঐতিহ্যঋদ্ধ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তিনি অধ্যক্ষ পদে বলিত হয়ে শাসন সদ্যনের প্রভূত উন্নতি সাধন করেছেন। তারই গুরু ছিল সেই পরম প্রাতপূর্ণ পুরুষ, সেই বিদর্শনাচার্য বিশুদ্ধচার মহস্তবীর মহোদয়। এবং যোগানন্দ মস্তবীর মহোদয় এই গ্রামে জন্ম, যার জন্ম হচ্ছে 1921 সালে খ্রিস্টাব্দে নারীচ্ছা গ্রামেই তিনি জন্মগ্রহণ করেন। পরম শ্রদ্ধেয় যোগানন্দ মস্তবীর মহোদয়ের সেই শিষ্য হচ্ছেন শ্রদ্ধেয় পূর্ণানন্দ মস্তবীর মহোদয়। যোগানন্দ মস্তবীর মহোদয় আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামেও তিনি শিলঘাটা পরিনির্বাণ বেলের অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব প্রতিপালন করেছেন। তিনি নারীচ্যের শান্তি বিহারেও তিনি এখানে অবস্থান করেছেন। এখানেই পূর্ণানন্দ মস্তবীরের সাথে তার জীবনের সাক্ষাৎ ঘটে এবং পরবর্তী সময়ে তিনি বাঁকুড়ালির অরণ্য বিহারে তিনি মহাপ্রয়াণ করেন। প্রকৃততে যোগানন্দ মস্তবীরকে তুলে আনার ক্ষেত্রে যার অনন্য একটা ভূমিকা, সেটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় শিলানন্দ মস্তবীর মহোদয়। এটা সত্যিকার অর্থে আমার নবভিক্ষু জীবন আমি সেটা দেখেছি। তিনি পরম শ্রদ্ধেয় যোগানন্দ মস্তবীর ছবিটি ক্যালেন্ডার আকারে ছাপিয়ে দিয়ে তাকে নতুনভাবে আবার জাগ্রত করে তোলেন এবং পরম শ্রদ্ধেয় তিনি যোগানন্দ মস্তবীর মহোদয় আমাদের পরম শ্রদ্ধেয় শিলানন্দ মস্তবীর প্রশিষ্য, অর্থাৎ পূর্ণানন্দ মস্তবীর ছিলেন যোগানন্দ মস্তবীরের শিষ্য এবং পূর্ণানন্দ মস্তবীরের শিষ্য হচ্ছেন পরম শ্রদ্ধেয় শিলানন্দ মস্তবীর মহোদয়। তা আমি এটাই বলবো যে আজকে পরম শ্রদ্ধেয় যোগানন্দ মস্তবীর মহোদয় প্রকৃত অর্থে তার প্রকাশিত হয় না। একটা কথা আছে, কিছু ফুল ফুলদানিতে ওঠে, কিছু ফুল নীরবে জ্বলে যায়। আমাদের সমাজ গগনীয় ঠিক সেরকম। কিছু হয়তো প্রতিভাবান মানুষ সমাজে প্রচার প্রসার লাভ করতে পারে, আর কেউ হয়তো প্রচার প্রসার লাভ করে না। কেউ নীরবে নিবৃতে কাজ করে, যা শাসন সদ্যমে হিতে হয়। আমাদের এখানে একজন ভিক্ষু আছেন, আমি একটা সেই উদাহরণ দিয়ে বলি। ভিক্ষুটা অসাধারণ পালি শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ। তিনি ত্রিপিটকের 8টি গ্রন্থের অনুবাদ করেছেন। মূল ত্রিপিটকের একটি অট্টকথা অনুবাদ করেছেন। তার সম্পাদিত রচিত সর্বমোট 14টি বই সে প্রকাশ করেছে। কিন্তু ভিক্ষুটা এখানেই বসে আছে, কিন্তু আমরা হয়তো তাকে অনেকেই দেখছি না, উপলব্ধি করতে পারছি না। সেটা হচ্ছে রাহুল স্থবির। এখানে বসে আছেন একদম এদিকে আমাদের দীপানন্দের পাশে। তো ভিক্ষুটা এত শাস্ত্রজ্ঞ, কিন্তু দেখেন সে নীরবেই আছে। এই জন্য আমাদের সমাজ এবং পালি বিষয়ে সে খুব অভিজ্ঞ। পালি থেকে সেই বঙ্গ অনুবাদ করেছেন তার 8টি গ্রন্থ, যে আপনার বাংলা অথবা মূল ত্রিপিটক গ্রন্থ। এবং তার মধ্যে একটা অন্যতম পাঠ্যান, যেটা অত্যন্ত দুরূহ, সেটাও তিনি অনুবাদ করেছেন। আপনার যাদের ঘরে ত্রিপিটক আছে, সে ত্রিপিটকের অনুবাদ খণ্ডগুলো যখন দেখবেন, তখন দেখতে পাবেন যে সেখানে রাহুল ভিক্ষু, হয়তো ক্ষেত্র বিশেষে রাহুল স্থবির এই নামটি সেখানে সংযুক্ত আছে। এই জন্য আমি বলবো যে একটি গাছের ফল দেখে যায় বৃক্ষটা কেমন ছিল। সুতরাং যোগানন্দ মহস্তবীরের শিষ্য পূর্ণানন্দ মহস্তবীরকে দেখলেই আমরা মনে করি যোগানন্দ মহস্তবীর কেমন ছিলেন,
এটা উপলব্ধি করা যায়। আমরা অনেক সময় বলি না, সন্তান দেখেই বোঝা যায় তার পিতামাতা কেমন। তো সুতরাং শ্রদ্ধেয় যোগানন্দ মহস্তবীর মহোদয়ের শিষ্য সে ডক্টর রেবত প্রিয় বড়ুয়া, যিনি চট্টগ্রাম কলেজের তিনি পালি বিভাগের প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি কক্সবাজার কলেজের উপাধ্যক্ষ হিসাবে তিনি অবসর যান এবং তিনি প্রয়াণ করেন। তা আমি এই জন্যই বলছি যে পরম শ্রদ্ধেয় যোগানন্দ মহস্তবীরকে নবভাবে আবার আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে আজকের যে উদযাপনী পরিষদের প্রয়াস, এটিকে আমি সাধুবাদ জানাই। এবং বিশেষ করে এখানে বসন্তচন্দ্র বড়ুয়া ডাক্তার এবং বাবু অনিল বড়ুয়া, তাদের দুজনের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা প্রতিপালন করতে গিয়ে আজকে এখানে আমি মনে করি এই বিহারের সকল দায়িক দায়িকা সকলেই সম্পৃক্ত হয়ে একটি অনন্য আয়োজন আপনারা সুসম্পন্ন করতে যাচ্ছেন। গত বছর 2-3 দিন ব্যাপী অনুষ্ঠান মালা হয়েছে। এই বছর দেশ স্থান আমি মনে করি সময়ের কারণে এবং দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে সেটা হয়তো দীর্ঘ না করে তার ধারাবাহিকতাকে রক্ষা করে যে অনন্য উদাহরণ আপনারা সৃষ্টি করছেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। পরম শ্রদ্ধেয় যোগানন্দ মহস্তবীর মহোদয় তার সৃষ্টিবাহী তিনি আমাদের শিলঘাটা পরিনির্বাণ বিহারে যখন অবস্থান করেছেন, তখন সেখানে 2 বর্ষা প্রায় পূর্ণানন্দ মহস্তবীর মহোদয় সেখানে ছিলেন এবং তিনি বাকর আলীবিন সেই বিহারেও তিনি আমৃত্যুকাল অবস্থান করেছেন। পরম শ্রদ্ধেয় যোগানন্দ মহস্তবীর প্রতি আমি বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করি। একটু আগেই আমাদের তথ্যগত বলে শিলানন্দ ভান্ত যেটা বলেছেন যে সেটা হচ্ছে এই যে আজকে যে ধাতুচ্যুত, এই ধাতুচ্যুত ভিত্তি প্রস্তর স্থাপনের ক্ষেত্রে পরম শ্রদ্ধেয় যোগানন্দ মহস্তবীর মহোদয়ের বিশাল অবদান রয়েছেন। আসলে প্রকৃতপক্ষে সমাজ সধর্ম বিনির্মাণে অনেক আমাদের হিতৈষী বিজ্ঞ সংঘ দায়ের সঙ্গ এতভাবে কাজ করেন, হয়তো সব কিছু প্রকাশিত হয় না। জীবনে এটাই তার ধর্মতা, জগতের ধর্মতা। তবে আমি মনে করি আমরা যারা সমাজ সদ্ধর্মের কল্যাণ নিবেদিত হই, আমাদের সকলেই উচিত সেই অতীতগুলোকে স্মরণ করা, তাদেরকে সম্মুখে নিয়ে যাওয়া। তো আজকে তার যে একটি প্রয়াস, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। মহান সঙ্গের প্রতি বন্দনা। আমি মনে করি শ্রদ্ধেয় পূর্ণানন্দ ভান্তের যে আজকের সেমিনার বা প্রবন্ধ, এটাই বিস্তারিত এখানে আলোচনা হোক। আমার কথা দীর্ঘায়িত না করে আমি যে গাথা ভাষণ করেছি, দুর্লভ পুরুষ যায় নাস সম্পত্তা জায়াতি ইয়াত্তাস জায়াতি দীর থাঙ্কুলাং সুকমেদাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সর্বদিকই সমাদৃত লাভ করে। বুদ্ধ পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলতে যারা অরহত মার্গ জ্ঞান লাভী তাদেরকে বোঝানো হয়। আমি এই পুণ্যপুরুষদের সে পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি বলবো না, কারণ আমি জানি না, তবে থাকতেও পারে। কারণ তাদের যে জীবন আদর্শন, বিশেষ করে পরম শ্রদ্ধেয় বিশুদ্ধাচার্য মহস্তবীর মহোদয়, আমি তার সম্পর্কে যখনই জানতে গিয়েছি স্মৃতির বইয়ের পরতে পরতে, তখনই আসলে দেখেছি অনেকের অনেক ধরনের অভিব্যক্তিতে পুষ্পরিত হয়েছে তিনি যেন অনন্ত লোকের একজন মানব। তাই আমি এটাই বলতে চাই যে হয়তো সে পথের তারা প্রতীক হতে পারে। তাদেরকে স্মরণ করে যে পূজা অর্ঘ্য নিবেদন, এটি আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তো আমি ব্যক্তিগতভাবে আমার সাথে এই প্রতিষ্ঠানের আমার সাধন পীরের দূরত্ব অনেক বেশি। আমি চাঁদগাঁওতে থাকি, তবুও আমাকে বারংবার, বিশেষ করে আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র, আমি যাদেরকে অগ্রজের মতন জানি, অধ্যাপক আশুতোষ গুরু এবং অনিল বাবু, তারা সবসময় আমাকে বলে, মা ভান্তে আপনি অন্তপক্ষে আমাদের সাথে আছেন, এটা আমাদের কাছে ভালো লাগে। তা আমি দায়িত্ব কর্তব্যের বেশি পালন করতে পারি তা নয়, কিন্তু আমাকে বারবার সম্পৃক্ত করে রেখে আমাকে গৌরবান্বিত করেন। এই মহাপুরুষদেরকে স্মরণ করার, পূজা করার আমি সুযোগ লাভ করি। তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং বিশেষ করে পরম শ্রদ্ধেয় শিলানন্দ ভান্তে
যে দিকটি আমার কাছে খুব ভালো লাগা, সেটা হচ্ছে অত্র অঞ্চলের পুণ্যপুরুষদেরকে তিনি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করেন। আমি আমার পবিত্র বৃক্ষ জীবনের শুরুর দিকে আমি শ্রদ্ধেয় ভান থেকে সাথে নিয়ে আমাদের এই অত্র অঞ্চলের পুণ্যপুরুষদের ছবি সহ বিভিন্নভাবে কিছু ছোটোখাটো কাজ করার সুযোগ আমার হয়েছিল। এবং আমাদের আজকে সমগ্র বাংলাদেশে অনেকটাই পুণ্যপুরুষরা একটু বিস্মৃতির অতল তলে তলিয়ে যাচ্ছিল, সেটা আবার নবভাবে জাগ্রত হয়েছে। এবং বিশেষ করে এখানে বিশুদ্ধাচার মহস্তবীর, শিলাচার, যোগানন্দ, পূর্ণানন্দ মহস্তবীর আবার নতুনভাবে আমাদের সমাজ গগনে তাদের ব্যাপ্তিটা ঘটছে। এখানে তাদের স্মৃতি কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দাতা সদস্য সংগ্রহ করে আমাদের এই ট্রাস্টের সভাপতি, বিশেষ করে মহাসচিব অনিল কান্তি বড়ুয়া মহোদয় একটি অসাধারণ কর্ম তিনি সম্পাদন করে যাচ্ছেন। তা আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে সম্পৃক্ত হওয়া, আপনি একটা শ্রদ্ধাদান তোলা মানে কিন্তু শুধুমাত্র অর্থ নয়, এই অনুষ্ঠানের সাথে একটা সম্পৃক্ত হওয়া। আমি একটা উদাহরণ বলি, আপনারা রাউজান নোয়াপাড়া স্কুলের কথা শুনেছেন। তো নোয়াপাড়া স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠাকালে উনি মহাজন ছিলেন, হিন্দু ভদ্রলোক। তো উনি স্কুল প্রতিষ্ঠা করার পরে ঘরে ঘরে যাচ্ছেন যে স্কুল প্রতিষ্ঠার জন্য টাকা সংগ্রহ করতে। তো অন্যরা বলছে আপনার স্কুল তো প্রতিষ্ঠা হয়ে গেছে, মানে চেয়ার টেবিল থেকে শিক্ষক সব কিছু হয়ে গেছে, আপনি আবার স্কুল প্রতিষ্ঠার জন্য টাকা খুঁজতে যাচ্ছেন কেন? তিনি বলছেন যদি স্কুলে তো আমি পড়বো না, সবার ছেলে মেয়ে পড়বে। তা আমি যদি এককভাবে স্কুল প্রতিষ্ঠা করি, তো কেউ যদি বলে যে অমুকের স্কুল, আমার ছেলে কেন ওখানে পড়তে যাবে? সুতরাং সবার টাকা দিয়ে যদি স্কুল হয়, তখন তারাও বলবে যে আমাদের টাকা দিয়ে স্কুল হয়েছে, সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে সেখানে পড়তে যাওয়া উচিত। এখানে যিনি আজকে আমাদের উদযাপনী পরিষদের অন্যতম অধ্যাপক আশুতোষ বড়ুয়া মহোদয়, তিনি যে নোয়াপাড়া ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ওনার পাশেই সে নোয়াপাড়া স্কুল উচ্চ বিদ্যালয়, এটা যিনি প্রতিষ্ঠাতা সম্ভবত রঘুচরণ, ওনার কি এই ধরনের একটা নাম ছিল, আমি নামটা ভুলে গেছি। তো তাহলে দেখেন, অর্থাৎ উনি অর্থবিত্ত দিয়ে প্রতিষ্ঠা করে অপরকে সম্পৃক্ত করা। তো সুতরাং এখানে আমি মনে করি এই বিশুদ্ধাচার, শিলাচার, যোগানন্দ, পূর্ণানন্দ যে স্মৃতি ট্রাস্ট, এটা একজনের ব্যক্তিগত অর্থ দিয়ে আমরা অনেক সময় অনেকে করতে পারি, কিন্তু সবাইকে সম্পৃক্ত করা মানে এই প্রতিষ্ঠানের সাথে সবাইকে সংযুক্ত করা, যাতে এই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যায়। তো আমার আহ্বান থাকবে এই গ্রামবাসী যারা, আপনাদেরকে আহ্বান করবে একতা যেন থাকে, কারো প্রশংসা যেন আমরা খুশি হই। তিনি কাজ করেন, আমি হয়তো তার প্রশংসা করছি, আমরাও যদি কাজ করি আমরাও সেটা প্রশংসিত হবে। আমাদের মধ্যে যেন একে অপরের বিদ্বেষ না আসে, একে অপরের সাথে আমি মোট আন্তরিকতা সেতু বন্ধন রচনা হয়। এই বিশাল প্রতিষ্ঠান, এটি দেখলে যে কোনো কারো মনটা ভরে যায়। আমার জানা মতে এরকম অনেকটা সমতলীয় বলা যায়। এই জায়গায় এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে তেমন কোথায় আছে বলে আমি মনে করি না। প্রায় যেটা জানলাম 25 একর জায়গা। তো এই জায়গাটাকে রক্ষা করাটাও কিন্তু অনেক কঠিন। তো যারা এই কঠিন দায়িত্ব পালন করছেন, আমার কাছে ব্যক্তিগত, যদি আমার সেমিনারের কথা আমি শেষ করেছি, তবে একটু প্রাসঙ্গিক বলছি যে অনিল বাবু এবং ডাক্তার ভূষণবাবু যারা, ওনারা যে কীভাবে এই অজস্র পরিষদ, হয়তো অনেকের আমি নাম জানি না, যেটা আমার বিস্তৃতি হয়, আমাকে শুভ সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা যে প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, এবং বর্তমানে এই বিহারের যিনি বিহার অধ্যক্ষ, সেও অনেক ত্যাগ ও তিতিক্ষা করে এই বিহারে অবস্থান করে, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং এই অগ্রযাত্রায় সকলেই একত্রিত হয়ে সম্পৃক্ত হয়ে আপনাদের কর্মগুলো সম্পাদনের প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।